আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা মাওলানা মামুনুল হক সাহেবকে জাসি কিভাবে তার উত্থান ঘটায়, তাকে কিভাবে ব্র্যান্ডিং করে, মার্কেটিং করে, তারপর তাকে দিয়ে হাসিনার বিরুদ্ধে জামায়াতের স্বার্থ হাসিল করে সর্বশেষ তাকে ল্যাং মেরে আহ, একেবারে তাকে ফেলে দেয়, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করব। মূলত আমার জাসির যে আত্মঘাতী ডিজিজ আছে সেই ডিজিজগুলো নিয়ে আলাপের এটা একটা অংশ। যেই ডিজিজগুলো থেকে জাসি যদি বের হইতে পারে তাহলে জাসি ভালো করতে পারবে, এবং জাসির একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে আমি সেগুলো বলে যাব। জাসি আমাকে শত্রু মনে করলেও বলবো, বন্ধু মনে করলেও বলবো। আর আপনারা যারা জাসির নিরপেক্ষ সমর্থক আছেন, যারা চান যে জাসির ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং তাদের দুর্বলতাগুলো, তাদের মুনাফেকিগুলো, তাদের কাপুরুষতাগুলোর সমালোচনা করবেন, তারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি চাই ব্যক্তিগতভাবে জাসি নিজের পায়ে দাঁড়াক, তার নিজস্ব যে কম্পিটেন্স, নিজস্ব যে যোগ্যতা, সেটা সে প্রমাণ করে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করুক। অন্যের কাঁধে গুলি রেখে, অন্যের কাঁধে মেশিন গান রেখে, সেটা দিয়ে গুলি না করে নিজের কাঁধে রাইফেল রেখে হইলেও নিজের হাতে সেটা দিয়ে যেন সে গুলি করতে পারে এবং সেটা নিয়ে যেন সে তার রাজনৈতিক যুদ্ধ চালায় যেতে পারে। এটা হচ্ছে মূল কথা। তো এর আগে আমি মুফতি আব্দুল মালেক সাহেবের টপিকে একটু যাব। মুফতি আব্দুল মালেক সাহেবের ব্যাপারে দেখলাম যে জনাব তারেক মনোয়ার উনি লাইভে এসে বলছেন যে আমি এটা বলি নাই। তো যদি তিনি বলে না থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো ব্যাপার। কিন্তু তিনি না বললেও আমি দেখলাম যে জামাত ইসলামের বিভিন্ন আইডি থেকে মুফতি আব্দুল মালেক সাহেবের ব্যাপারে ব্যাপক সমালোচনা চলতেছে। তো এই জন্য তার এইটা বলাটা আমরা সত্য হিসেবে ধরে নিয়েছিলাম। বাট তিনি যেহেতু বলছেন যে আমি বিচার চাই, তো আমি আশা করব তিনি নিজেই যে আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে সেই আইডির ব্যাপারে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে আমি আশা করতেছি। তো এইটুকু ছিল আব্দুল মালেক সাহেবের বিষয়। এবার আসি, বাংলাদেশে বর্তমানে একটা ট্রেন্ড চালু হয়েছে। সাধারণ মুসলমানরা, মানে আলেমদের থেকে, বিশেষ করে বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় আলেম, তাদের থেকে প্রতি পদে পদে এটা আশা করেন যে সরকার কি ভুল করলো সেটা সমালোচনা তারা করবেন। এখন প্রথম আমার কথা হইল, আলেমদের কাজ কিন্তু সরকারের সমালোচনা মেইন দায়িত্ব না। আলেমদের কাজ হচ্ছে কোরআন হাদিস শেখানো। আমরা যদি হাদিস দেখি, হাদিসের যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করছি গত ভিডিওতে, সেটা আপনারা দেখে নিতে পারেন। ইউটিউবে সেই ভিডিও আছে, ওমার সলিউশন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আছে, এবং এই ভিডিওর লিঙ্কেও আমি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কোরআন সুন্নাহর আলোকে আলেমদের মৌলিক দায়িত্ব হচ্ছে কোরআন হাদিস শেখানো। হ্যাঁ, শাসকদের বিরোধিতা করা এটা অন্যায়ের প্রতিবাদ হিসেবে এটা এটা সব মুসলমানেরই দায়িত্ব, এটা আলেমদের একার দায়িত্ব না, এবং আলেমরা এটা করে থাকেন। মুফতি আব্দুল মালেক সাহেব এটা করছেন, কখনো যে করেন নাই তা না। তো যেটা বলছিলাম যে আমি সাধারণ মানুষকে দেখলাম তারা সব বিষয়েই হচ্ছে আলেমদেরকে চান যে বিরোধী দল সে আপোষ করে চললেও কোনো অসুবিধা নাই, বাট আলেমদেরকে সবসময় সরকারের বিরুদ্ধে দাঁড় করাইতে চায় এক শ্রেণীর সাধারণ মানুষ। এবং তারা যদি নির্দিষ্ট কোনো আলেম যদি সরকারের তাদের ইচ্ছামতো সমালোচনা না করে, তাহলে সেই আলেমের ব্যাপারে তারা ব্যাপক বিষোদগার শুরু করে। তো এই যে রোগটা জাতির মধ্যে গজায় উঠছে, বা জাতির মধ্যে যে এই ক্যান্সার বাসা বাঁধছে, এইটা আসলে শুরুটা কোত্থেকে? আমি বলতে চাই এটা শুরু হয়েছে মৌলানা মামুনুল হক সাহেব থেকে। কারণ মৌলানা মামুনুল হক সাহেব একমাত্র কওমি আলেম যাকে দিয়ে জামাত ইসলাম ইচ্ছামতো ফায়দা লুটছে, এবং তিনি সহজ সরল মানুষ, যার কারণে জামাত যেই বিষয়েই চাইছে প্রতিবাদ করতে, সেটার প্রতিবাদ তিনি করছেন। এবং এর ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হইল তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তার যে ব্যক্তিগত চারিত্রিক বিষয় ছিল সেটা হুমকির মুখে পড়ছে। একজন বাবা হিসেবে সন্তানদের চোখে তিনি ভিলেন হয়েছেন, তার স্ত্রীর চোখে ভিলেন হয়েছেন, সব কিছু তার গেছে। এবং আজকের দিনে হাসিনার সবচেয়ে বেশি জুলুমের শিকার হওয়ার পরেও আজকে তিনি সংসদে যাইতে পারেন নাই। পুরা বিষয়টার মধ্যেই জামাতের হাত আছে। আমি এবার বিস্তারিত আসতেছি। প্রথম যেটা করছে জামাত, সেটা হলো জামাতের একটা জিনিস মানে প্রশংসা করতে হবে, সেটা হলো তাদের নেটওয়ার্কিং খুবই ভালো। আপনি যখন দেখবেন, আপনি খেয়াল করলে দেখবেন, জামাত যখন কোনো বিষয়ে প্রচারণা চালাইতে চায়, তখন তাদের যে আমরা যেটাকে বট বাহিনী বলি, এটা খুব অ্যাক্টিভ হয়ে যায়। এবং
আপনি দেখবেন হাজার হাজার আইডি থেকে হচ্ছে যে একই বিষয়ে কথা বলা হইতেছে, এবং হাজার হাজার মানুষ হাজার হাজার আইডি থেকে যখন একই বিষয়ে কথা বলা হয় তখন কিন্তু সাধারণ মানুষের উপর এটার ব্যাপক প্রভাব পড়ে। সাধারণ মানুষ মনে করে যে এই কথাটা মনে হয় সঠিক, এইভাবেই মনে হয় আমাদের চিন্তা করা উচিত। তো মামুনুল হক সাহেবের ব্যাপারে যেটা হয়েছে, আমি এটা বলতেছি 2017-18 দিকের কথা বা 15 দিকের কথা, অর্থাৎ 2013 সালে যখন শাপলা চত্বর হইল। যদিও শাপলা চত্বর নিয়ে অনেক আলাপ আছে এটার মধ্যে, ওই একই বিষয় যে শাপলা চত্বরে কওমি মাদ্রাসার এবং সাধারণ মুসলমানদের লক্ষ লক্ষ জনগণ গেছিল আল্লাহর প্রেমে, নবীর প্রেমে। কিন্তু ওই যে কাঁধে অস্ত্র রেখে মানে আপনার শত্রুর সাথে লড়াই করার যে একটা খেলা, এটাও ছিল কিন্তু এটার পেছনে। যদিও এটা আমাদের মানে আমরা যারা শাপলা চত্বরে গেছি আমাদের এটা দেখার সুযোগ ছিল না বা দেখার প্রয়োজন আমরা মনে করি নাই আমাদের দিয়ে কার লাভ হবে, বাট আমরা তো এখলাসের সাথেই গেছি, আল্লাহর জন্য গেছি। বাট এখানের পিছনে পিছনে কেউ কেউ যারা ওই সময় বিরোধী দল ছিল, বিএনপি জামাত, তারা এটার ফায়দা হাসিল করার চেষ্টা করছে। যদিও জামাতের অনেকেও সেখানে শহীদ হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যাই হোক, তো শাপলা চত্বরের পরে আমি যেটা দেখলাম যে জামাতের সবগুলো আইডি থেকে, তখন তো বট নাম দেওয়া হয়নি, বাট সবগুলো আইডি থেকে মামুনুল হক সাহেবের বীরত্ব আলোচনা হইতেছে, যে বাংলাদেশের উনি একমাত্র লোক যার দিকে হয়েছে যে বাংলাদেশ তাকায় আছে। আবার একই সাথে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, তার ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য শুরু হয়ে গেল। অর্থাৎ তাকে ভিলেন বানানোর একটা চেষ্টা শুরু হয়ে গেল, যে হচ্ছে জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হক। ইলিয়াস ভাইকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ ইলিয়াস ভাই এমন কিছু টপিকে কথা বলে যেটা নিয়ে অন্য কেউ বলে না, এবং এমন কিছু টপিকে উনি কথা বলে যে এইটার নিয়ে কথা বললে ওনার লাভ নেই। যেমন বিডিআরদের যে মামলাটা, ইলিয়াস ভাই বললো যে জামাত বিএনপি তারা জেলে ছিল, তাদের সাথে অনেক বিডিআর সদস্যরা জেলে ছিল। জামাত বিএনপি আজকে সংসদে আছে, কিন্তু বিডিআরের সদস্যদের মুক্তির ব্যাপারে বা তাদের বিচারটাকে দ্রুত খালাস করার ব্যাপারে এদের কোনো হচ্ছে যে এদের কোনো মানে কোনো একটা অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, 2009 সাল থেকে আজকে 2026 সাল, প্রায় 17-18 বছর। একটা মানুষ, একটা যুবক, সে যদি এই মানে 18 বছর জেলে কাটায়, তাহলে কিন্তু তার জীবনের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা, এটা কিন্তু সে মানে শেষ হয়ে যায়। সো এরকম অনেক যুবক বিডিআরের, তারা জেলে গেছে, তারা আজকে বৃদ্ধ হয়ে গেছে, তাদের সন্তানকে রেখে গেছে, সন্তান বড় হয়ে গেছে। এই যে একটা মানুষের জীবন নষ্ট করা, যেটা হাসিনা করছে, এখন কিন্তু এই সরকারের দায়িত্ব, জামাতেরও এটা দায়িত্ব, যেটা নিয়ে কথা বলা, এই মানুষগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি করা, এটা জরুরি। যাই হোক, সেটা নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিও করব, সেই ভিডিওতে বলবো। তো ইলিয়াস ভাইও বলছিল যে জুনায়েদ বাবুনগরী আর মামুনুল হক, এই দুজনকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, আর বাকি সব দালাল। তো এইভাবে করে মামুনুল হক সাহেবকে তারা যখন মার্কেটিং করলো এবং মামুনুল হক সাহেব ব্যাপক জনপ্রিয় হয়ে গেলেন, তখন উনি তো সরল মানুষ, উনি বুঝতে পারেন নাই যে ওনার কাঁধে মেশিন গান রেখে পিছন থেকে জামাত গুলি করার চেষ্টা করতেছে হাসিনার উদ্দেশ্যে। তো ওনারে মানে বাহবা দিত জামাত, আর উনি হাসিনার বিরুদ্ধে হুঙ্কার দিত। হুঙ্কার দেওয়ার ফলে হাসিনার প্রধান টার্গেটে পরিণত হয়ে গেলেন মামুনুল হক সাহেব। তখন এই যে রিসোর্ট কাণ্ড, যেটা নিয়ে ওনার চরিত্রের উপরে সবচেয়ে বড় কালিমা লাগানো হয়, এবং আমি কিছুদিন আগে, জামাত ওইটার থেকে খালি না, জামাত ওইটার মধ্যে আছে। আমি কিছুদিন আগে বলছিলাম এমনি টেস্ট করার জন্য যে জামাতের মোটিভটা কী তার ব্যাপারে, আমি বলছিলাম জামাতের আমির বানাইতে হবে মামুনুল হক সাহেবকে। তখন তারা বলল 501। তার মানে তার চরিত্র নিয়ে তারা খেলবে, বাট তাকে আবার ইউজও করবে। মানে তার প্রতি তার সাথে জামাতের সম্পর্কটা হলো স্বার্থে, জামাত তাকে দিয়ে স্বার্থ হাসিল করবে, কিন্তু তাকে ওই রকম হাই জায়গায় তাকে দেখতে রাজি না। তো হাসিনার রিসোর্ট কাণ্ডে আওয়ামী লীগের লোকজন মামুনুল হক সাহেবকে যে হেস্তনেস্ত করলো, এবং পরবর্তীতে যাকে মামুনুল হক সাহেব, যার মানে মামুনুল হক সাহেবের দ্বিতীয় স্ত্রী যাকে বলা হয়, সেই স্ত্রী আবার মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা করলো, ওনাকে অনেক হেস্তনেস্ত করলো। ওনার পরিবারের কাছে উনি একটা ভিলেন হয়ে গেলেন, ওনার প্রথম স্ত্রী এবং ওনার সন্তানদের কাছে। তো মামুনুল হক সাহেব যদি সরকারের বিরোধী না হইতেন বা জামাতের ফাঁদে পা দিয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থায় না যাইতেন, তাইলে কিন্তু সে 4টা বিয়ে করলেও এটা নিয়ে সরকার কোনো মাথা ঘামাইতো না। বাট সরকার কিন্তু
সে সরকারের প্রধান টার্গেটে পরিণত হওয়ার কারণেই কিন্তু তার চারিত্রিক বিষয়টা নিয়ে সরকার তার পিছনে লাগছে। তারপরে দেখেন কওমি আলেমদের আরও বলদামি দেখেন, মামুনুল হক সাহেবকে যখন ধরা হইল তখন এদেরকে ব্যাপারে এরা তো বড় মানুষ, এদেরকে মানে এদের ব্যাপারে যদি আমি কোনো বাজে শব্দ চয়ন করি তখন আমার নিজের কাছে এটা খারাপ লাগবে। এরা করলো কি, এরা নির্বুদ্ধিতার পরিচয় দিল কীভাবে, এরা আবার সরকারের বিরুদ্ধে লেগে গেল মামুনুল হক সাহেবের জন্য। বাট আমি যদি হেফাজতের বড় কেউ হইতাম, আমি বলতাম যে মামুনুল হককে আমরা হেফাজত থেকে বাদ দিয়ে দিলাম, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে হেফাজত কোনো কিছু করবে না। তখন মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিল এক চাপা গ্রেপ্তার হয়েছে। আমাদের বন্ধু এহতেশামুল হক থানব সাখি, এহতেশাম ভাই যদি আমাকে ভিডিও দেখে থাকেন তাহলে করবেন, জানাবেন। এহতেশাম ভাই আমাকে মাঝে মাঝে দেখে, ছোট বাচ্চা মানে আমাদের বয়সের, তাকেও ধরা হইল। মানে ঢাকা শহরের প্রায় সব বড় বড় আলেমদেরকে, এই যে বক্তা যারা আছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আরও কে বাইরে ধরা হইলো, হাসান জামিলরা ধরছে কিনা আমার মনে নাই। তো মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে কিন্তু হেফাজতের সমস্ত বড় আলেমদেরকে ধরলো, এবং ধরার পরে যেটা হইলো হেফাজতের ব্যাপারে যেই বদনামগুলো আছে যে হেফাজত হাসিনার পকেটে ঢুকে গেছে বা হেফাজত হাসিনার ইচ্ছামতো ব্যবহার হইতেছে, এগুলি সব কিছু কিন্তু হাসিনা করছে মামুনুল হক সাহেবের ব্যক্তিত্বকে কেন্দ্র করেই। মানে মামুনুল হক সাহেবকে যখন টাইট দিছে এবং হেফাজতের সমস্ত বড় বড় লিডারদেরকে যখন ধরছে, তখন হাসিনা যা বলছে হেফাজত তাই শুনতে বাধ্য হয়েছে। তাহলে দেখেন মামুনুল হক সাহেবের জন্য জামাতের পাল্লায় পড়ে কওমি পুরো অঙ্গনটাই হাসিনার সাথে মানে আপোষে যাইতে হয়েছে, পরিস্থিতিতে পড়তে হয়েছে। এরপরে ধরেন 14ই মানে কি বলে এটাকে 5ই আগস্টের পরে যখন অনেক কিছুই হইলো, নির্বাচন হইলো, এইটা একটা রিউমার আছে, একটা মিথ আছে, বাট আমি জানি না, আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারবো না, বাট আমি এটা অনেক জায়গায় শুনছি। সেটা হলো নির্বাচনে জামাতের আমির উনি হেরে গেছেন। উনি হেরে যাওয়ার পরে এখন উনি যদি হেরে যান তাহলে কিন্তু জামাত প্রধান বিরোধী দল হইতে পারবে না। তখন মামুনুল হক সাহেব কিন্তু মোহাম্মদপুরে তার বাপদাদার আমল থেকে মোহাম্মদপুরে তার ব্যাপক জনপ্রিয়তা আছে। মোহাম্মদপুরে ববি হাজ্জাজের বাড়ি না, ববি হাজ্জাজ থাকতো গুলশানে, সেখান থেকে মোহাম্মদপুরে ববি হাজ্জাজ জিতে যাবে এটা একটা পাগলও বিশ্বাস করবে না। কিন্তু খবর আছে এরকম যে জামাতের আমির যখন হেরে গেছে তখন সরকারের সাথে জামাতের আমিরের একটা সন্ধি হয়েছে যে মামুনুল হক সাহেবকে হারায় দাও, এর বিনিময়ে আমাকে জিতায় দাও। এটা শুনছি, আল্লাহু আলাম, আমি জানি না এটা সত্যতা কি, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন। শোনা কথা, এবং রাজনীতিবিদদেরকে বেশ বিশ্বাস করার কোনো সুযোগ নাই, এরা যে কোনো কিছু করতে পারে এদের নিজেদের স্বার্থে। তো মামুনুল হক সাহেবকে হারায় দিয়ে হচ্ছে যে জামাতের আমিরকে জেতানো হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করেন, মামুনুল হক সাহেবের দল থেকে কিন্তু 2জন জিতছে, তার মধ্যে একজন হানজালারে কিন্তু আমি আগে চিনতাম না। তো হানজালা জিতে যাবে, মামুনুল হক সাহেব জিতবে না, এটা বিশ্বাসযোগ্য না। আরও বড় সমস্যা হইল মামুনুল হক সাহেবকে হারায় দিলে ওনার যে হুঙ্কার, ওনার হুঙ্কারে কিন্তু যে কোনো সরকার ডরায়। তাইলে যারা হাসিনা ভয় পাইতো তাকে কিভাবে নির্বাচন কমিশন হারায় দেওয়ার সাহস করে। এবং হারায় দেওয়ার পরে দেখেন মামুনুল হক সাহেবকে আমি যখন দেখতেছিলাম তিনি বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতেছিলেন, থানায় যাচ্ছিলেন, আমার কাছে মনে হইল তাকে দেখে এটা সে না, সে যে একটা বাঘ। সে দেখলাম পুরো ম্যাও ম্যাও করতেছে, বলতেছে যে এটা কি হইল, আমাদের সাথে প্রতারণা হইলো, কিন্তু সে স্বভাবসুলভ কথা বলতেছে না। তার মানে হইলো পিছন থেকে জামাতের আমির তারে বন্দুক ধরে রাখছে, যাই আপনি কিন্তু কথা বলতে পারবেন না। এবং একই বিষয় আমি দেখছি ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রেও, তাকেও ঠিক তার মতো করে কথা বলতে দেখা আমি দেখি নাই। তারপরে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি হাইরে গেল, এই যে লোকগুলিকে হাইরা যাওয়ার পরে তাদের যে রিয়াকশন, আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে জামাত তাদেরকে নিয়ন্ত্রণ করছে, যে বলছে যে ভাই তোমরা জোটে আসছো, তোমরা মানে কোনো ঝামেলা করো না। মানে জামাতের যে আপোষের রাজনীতি, জামাতের যে গাটস নাই, জামাত যে সবসময় আপোষ করে ফেলে, 71-এও তারা পাকিস্তানিদের পক্ষেই ছিল, মানে সেফ জোনে অলওয়েজ থাকার চেষ্টা করে। তো এদের এই গাটস ছাড়া এই যে মানে ভীতু সুলভ রাজনীতি, এইটা যদি তারা করে এবং অন্যের কাঁধে হইল যে বন্দুক রেখে যদি তারা স্বীকার করতে চায়, এইভাবে করে চললে আসলে তারা বেশি দূর অগ্রসর হইতে পারবে না। তা আমি যেটা জামাতের কাছ থেকে চাই সেটা হলো যে ভাই আপনারা রাজনীতিতে টিকে থাকতে হলে আপনাদেরকে সাহসী হইতে হবে,
এখন আপনি সাহসী হবেন না, আপনি আপনার কাজ চাইবেন অন্য মানুষ প্রতিবাদ করুক, তাহলে হাদির মতো পরিণতি হবে। দেখা গেছে যে হাদি জুলাইয়ের ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ ছিল, সে শহীদ পরিবারের সাথে দেখা করতো, জাদুঘরের ব্যাপারে কথা বলতো, এই বিষয়গুলোতে কিন্তু লাউডলি জামাত কথা বলে নাই। এবং আপনারা দেখেন, আমরা সাধারণ মানুষ, আমরা যদি এইসব বিষয়ে বেশি ভোকাল হই, আমাদের পরিণতি কিন্তু হাদির মতো হবে। কিন্তু জামাত, সে একটা সংঘবদ্ধ দল, সে যদি এই বিষয়গুলোতে ভোকাল হয়, তার কিন্তু তেমন তেমন কোনো ক্ষতি নাই। কিন্তু দেখা যায় তার ভুল রাজনীতির কারণে সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়। এই যে সাইদি সাহেবের ফাঁসির রায়ের ব্যাপারে জামাতের 150 শিবিরের 150 পোলাপান মারা গেল, কেন রে ভাই? কেন এরা মরবে? এরা তো বাংলাদেশের ভবিষ্যৎ। এইটা তুমি রাজনৈতিকভাবে তুমি হ্যান্ডেল করবা, তুমি সরকারের সাথে কথা বলবা, কেন ছোট ছোট বাচ্চাদেরকে মরতে হবে? তো এটাই আমি বলছি যে আলেম ওলামাদের প্রতি জামাতের যে ফ্রাস্ট্রেশন, সেটা হলো জামাত চায় তার কাজটা আলেমরা করে দিক। তা আপনি কেন, আপনি সংসদে যায় কি মানে ললিপপ খান? আপনি কেন সংসদে যায় বসে থাকেন? আপনি গাড়ি নেবেন না বলছেন আগে, এখন আবার সরকারি গাড়ি চান, যে সরকার গাড়িও দিবে, তেলও দিবে। মানে ওইখানে এমপি হইয়া আপনি নিজের টাকা দিয়া গাড়ি কিনতেন ট্যাক্স ছাড়া, এখন আপনি সচিবদের মতো সরকারের টাকায় গাড়ি চাইতেছেন, তেল চাইতেছেন, ওইখানে আবার সুফি সাহেব সাজলেন। এগুলো সাজার দরকার নাই তো। তো জামাতকে বলবো, আপনারা যদি রাজনীতিতে টিকে থাকতে চান, আপনাদেরকে অন্যের মাথায় কাঁঠাল ভাঙার অভ্যাস ছাড়তে হবে। আপনি আলেমদের দ্বারা ফায়দা নেবেন, আবার আলেমদেরকে দিয়ে আপনার স্বার্থ পূরণ না হইলে তাদের পিছন থেকে ছুরি মারবেন, এই ব্যবসা বাদ দিতে হবে। যদি টিকে থাকতে চান, তাহলে আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখেন, তাদের দোয়া নেন, তাদের বিরুদ্ধে যায়েন না। তাদের বিরুদ্ধে গেলে আপনাদের পক্ষে আর কেউ থাকবে না। বাংলাদেশের কওমি আলেমরা যদি চায় আপনাদেরকে আগামী 5 বছর নির্মূল করবে, আপনাদের অস্তিত্ব থাকবে না, এটা মনে রাখেন। কাজেই ভালো হয়ে যান, গোসল করে আসেন, সাহসের রাজনীতিটা করেন। মুনাফেকির রাজনীতি, প্রতারণার রাজনীতি, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার রাজনীতি ছাড়েন। আল্লাহ হাফেজ।